এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে, আর অপরন্ত সুযোগ সুবিধা আছে। যেমন যেখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা, নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, মন যা চাই তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন। ব্যাস এতটুকু, আপনাকে আর কিছু করতে হবে না। সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই গাছে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ ওত পেতে থাকে তা একটু পরে জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কি, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়, কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের অধঃপ্রান্ত জানতে হলে আপনাকে কয়েকশো বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি, আর ছিল না অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাপ্টেন মার্সিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকারে দিয়ে পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে যাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজদের নাবিকদের সাবধান করে দিতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে যদি 60টি মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তারা কোনো আইডিয়া ছিল না। সেই সময়ে পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারবে। সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা আকাশের তারার উপরে নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো 2 গুণ বেশি হতো। উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমন ক্যাপ্টেন অ্যালিস্টারের সাথে হয়েছিল একবার। ক্যাপ্টেন অ্যালিস্টার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব তারা মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল অন্য কোনো খাবার। ক্ষুধায় আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিলেন। এমনকি অনেক নাবিক মারা গিয়েছিলেন। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরই মূলত লাইট হাউসের তৈরি যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশে ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি II ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটা আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে যেত তখন খুব সহজেই পাথরগুলো তার সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজে কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে।
টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সোস্ট্রাসাসের কাছে ছুটে যান। তার কাছে সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুজন মিলে একটি আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আক্রোশের সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী সোস্ট্রাসাস কাজ শুরু করে দেয়, কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবী অন্যতম এক সৃষ্টি হয়ে উঠবে, যা পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথায় উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তী পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সোস্ট্রাসাস সেই সময়ের আলোকরশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে, যাতে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন নাবিকারা যেন স্বস্তি নিঃশ্বাস পেলে, কারণ এখন আর আলেকজান্দ্রিয়ার আসার পথে তাদের পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজ ভেঙে যাবে না। এভাবে বাতিঘরের আইডিয়াটা উঠে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আপনি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অলৌকিক দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।